এই লেকচারে আমরা স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যামের যে ডিফারেন্স বা স্ট্যাটিক র্যাম কাকে বলে, ডাইনামিক র্যাম কাকে বলে, পুরো জিনিসটা কিন্তু এই লেকচারে আমরা ক্লিয়ার করব। গত লেকচারে আমরা সিকোয়েন্সিয়াল এবং আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যে ক্লাসিফিকেশনটা কিন্তু মোটামুটি আমরা বুঝে গেছিলাম। যারা এখনই তার বেসিক ভিডিওটা দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের কম্পিউটার অর্গানাইজেশন এন্ড আর্কিটেকচারের প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে, ক্লিক করে একবার তোমরা ভিজিট করে দেখে নাও। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এই লেকচারটা তোমরা খুব হুবাহু জিনিসটা কিন্তু ধরে ধরে বুঝতে পারবে। তাহলে আমরা লাস্ট লেকচারে অলরেডি ডিসকাস করেছিলাম যে স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যাম এই দু ধরনের র্যাম কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই র্যামকে কিন্তু ভোলাটাইল মেমোরি বলা হয়। তো ভোলাটাইল কথাটার মানে কি, প্রথমে এটা ক্লিয়ার করে দিই। অনেক লোকেরাই তোমরা এই কনসেপ্টটা নিয়ে খুব তোমরা প্রবলেমে পড়ো যে ভোলাটাইল এবং নন ভোলাটাইল কনসেপ্টটার মানে কি। ভোলাটাইল মানে হচ্ছে কম্পিউটারের ভাষায় র্যামকে বলা হয় হচ্ছে ভোলাটাইল মেমোরি। কেন জানো? কেন কি ভোলাটাইল মানে যত পর্যন্ত তোমার ভোল্টেজ সাপ্লাই থাকবে তত পর্যন্ত ডেটা হোল্ড করবে। কি বললাম ফের বলছি, যত পর্যন্ত ভোল্টেজ সাপ্লাই থাকবে আমাদের এর মধ্যে, মানে যখন মানে সিম্পল কথা বলতে পারো, আরো সিম্পল যদি বলি, যতক্ষণ তোমার কারেন্ট অন থাকবে, মানে ধরে নাও হচ্ছে যে মোবাইল, এই মোবাইলের মধ্যে তোমরা যখন অন করেছো মানে কি ব্যাটারি থেকে তোমার কারেন্ট যাচ্ছে বা ভোল্টেজ যায়, অ্যাকচুয়ালি কারেন্ট কোনোভাবেই ফ্লো করে না, ভোল্টেজ ফ্লো করছে। তো যখন তোমার ভোল্টেজ সাপ্লাই রয়েছে তোমার ফোনের মধ্যে, তোমার ফোনে যতগুলো তোমার র্যামে, বলি না র্যাম কত তোমরা কথা বলো, রম রম মানে হার্ড ডিস্ক, আমরা গত লেকচার থেকে ক্লিয়ার করেছি আমরা মোটামুটি। তো সেই সূত্রে তোমার র্যামের অনেকগুলো তোমার প্রসেস চলছে, সেগুলো কিন্তু এরকম রয়ে গেছে। তো সেই সূত্রে গেলে তোমরা যখন এটাকে অফ করে দাও, দেখবে সব র্যামে জিনিস উড়ে গেছে, আর র্যামে কিছু নেই, যা প্রিভিয়াসলি যা কাজগুলো করছিল সব উড়ে গেছে। যখন তোমার ফোন রিস্টার্ট করো বা সুইচ অফ করো, তাহলে সিম্পল এটাই যত পর্যন্ত তোমার পাওয়ার সাপ্লাই থাকবে তত পর্যন্ত তোমার ডেটা ওই মেমোরিতে হোল্ড করে রাখা হবে। এটা কিন্তু পার্মানেন্টের জন্য আমরা ইউজ করি না। র্যাম কিন্তু আমরা কখনোই পার্মানেন্ট স্টোরের জন্য ইউজ করি না, আমাদের টেম্পোরারি স্টোরের জন্য ইউজ করা হয়। ঠিক আছে? কেন? আমাদের র্যামের অ্যাক্সেস স্পিড কিন্তু অনেক ফাস্ট। ঠিক আছে? যদি মেমোরি হায়ারার্কি কথা বলি, সিপিইউ থেকে সব থেকে ফাস্টেস্ট মেমোরি যে সিপিইউ, মানে সিপিইউ যে ওয়ার্কিং স্পিড, ফাস্টেস্ট মেমোরি সিপিইউ না, সিপিইউর মধ্যে রেজিস্টার্স আছে, জেনারেল রেজিস্টার্স আছে, সেগুলো কিন্তু সব থেকে ফাস্ট। তারপর হচ্ছে এখনকার দিনে ক্যাশ মেমোরি সিপিইউর মধ্যেই থাকে, স্বাভাবিক ওটাও অনেক ফাস্ট হবে। তারপর থাকে হচ্ছে আমাদের র্যাম। তো র্যামের যেহেতু অ্যাক্সেস স্পিড অনেকটা ভালো, মানে আমাদের যে সিপিইউ যেভাবে কাজ করে, যেই টাইমে কাজ করে, যেই স্পিডে কাজ করে, র্যামও কিন্তু সেই স্পিডে কাজ করতে পারে, সিম্পল কথা। তো সেই সূত্রে গেলে আমরা র্যামটাকে আমরা ভোলাটাইল পারপাসে ইউজ করি। মানে ভোলাটাইল পারপাসে কেন ইউজ, তার একটা আইডিয়া এখান থেকে আমি দেবো। যে দেখে নাও, যখনই আমরা সফটওয়্যার, যখনই যে কোনো সফটওয়্যার যে তোমাদের ফোনে তোমরা ইউজ করছো, ধরো না আমি ধরলাম গুগল পে, তোমরা পেমেন্টের জন্য ইউজ করছো, যখনই তুমি গুগল পেটা ক্লিক করো, এটা কি একটা সফটওয়্যার, তাই তো? গুগল পে হচ্ছে একটা সফটওয়্যার। সেটা যখনই ক্লিক করে রান করতে শুরু করে দেয়, যেই তুমি এখানে ক্লিক করলে এটা কি হয়ে গেল, এটা কিন্তু রান করছে। ঠিক আছে? তো রান যখনই করছে তখনই এই সফটওয়্যার থাকবে না, কি হয়ে যায়, প্রসেস হয়ে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু অপারেটিং সিস্টেমের কনসেপ্ট, যারা তোমরা পরবর্তীকালে অলরেডি জানো বা পড়বে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো সফটওয়্যার যখন রান করে তখন তাকে বলা হয় প্রসেস বলা হয়। এই প্রসেসটা কোথায় গিয়ে বসে, এক্সিকিউশন করার জন্য কাকে লাগবে, যে কোনো প্রসেস এক্সিকিউট করার জন্য লাগবে হচ্ছে সিপিইউ। সিপিইউ ছাড়া কোনোভাবে কিন্তু এক্সিকিউশন পসিবল না। তো এই এক্সিকিউট করতে গেলে কোথায় গিয়ে বসে, র্যামের মধ্যে বসে। ঠিক কোথায় গিয়ে বসে, এই র্যাম বলে একটা মেমোরির মধ্যে গিয়ে বসে। এটা কিন্তু বেসিক গল্প, কিন্তু গল্পগুলো ক্লিয়ার করে নেওয়া খুব দরকার। তো এইবার হচ্ছে র্যাম কিন্তু ভোলাটাইল। ভোলাটাইল কথা মানে যত পর্যন্ত কারেন্ট থাকবে তত পর্যন্ত র্যামের মধ্যে ডেটা থাকবে, যেই কারেন্ট থাকবে না বা ভোল্টেজ থাকবে না, আমাদের কিন্তু ডেটা কিন্তু উড়ে যাবে। এই কারণেই এটাকে বানানো হয়েছে এইভাবে, যাতে এটা অনলি পার্মানেন্ট স্টোর করার দরকার নেই। ও কিভাবে স্টোর করব, আমরা টেম্পোরারি স্টোর করবো, জাস্ট ফর দ্য এক্সিকিউশন পারপাস। প্রসেস যখন সিপিইউ কে যাবে, এক্সিকিউট হওয়ার আগে কোথায় গিয়ে বসে, আমাদের র্যামের মধ্যে বসে থাকে। মানে এক্সিকিউট ঠিক করার আগে প্রসেসটা র্যামের মধ্যে যায়, বা বলতে পারো সফটওয়্যার রান করলে প্রসেস এক্সিকিউশনের আগে কোথায় যাচ্ছে, র্যামের মধ্যে গিয়ে বসছে, র্যাম থেকে সিপিইউর মধ্যে একটা করে যায়। এই হচ্ছে বেসিক সিনারিও কিন্তু হয়। ইনিশিয়ালি সফটওয়্যারটা কোথায় রয়েছে, এই জিপে ফোনপে এটা নয়, তোমরা বলতে পারো কম্পিউটার হলে তোমরা হার্ড ডিস্ক বলবে, আর মোবাইল হলে বলবে আমাদের রমের মধ্যে থাকে। মোবাইলে কিন্তু হার্ড ডিস্ক বলে কোনো কনসেপ্ট হয় না। এখান থেকে জিনিসগুলো ক্লিয়ার করে নাও, খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেক কিছু জিনিস তোমরা ব্যবহার করছো এখনকার দিনে, কিন্তু অনেক কিছু জিনিস জানো না। অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমাদের কিন্তু এই জিনিসগুলো জানা কিন্তু খুবই দরকার। সেটা মাথায় রাখবে যে আমরা কিন্তু মোবাইলে কিন্তু কোনো হার্ড ডিস্ক হয় না, মোবাইলে কিন্তু রম হয়। আমরা অলরেডি বলেছি র্যান্ডম অ্যাক্সেস সিকোয়েন্সিয়াল, লাস্ট লেকচারে যা আমি এক্সপ্লেন করেছি। সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মানেই কিন্তু এখানে হার্ড ডিস্ক হতে পারে বা রম হতে পারে, রমের ক্যাটাগরিগুলো আমরা কিন্তু এখানে দেখেছি। তাহলে বুঝতে পারলাম। তো এইবার এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে ভোলাটাইল কনসেপ্টটা মানে কি। ভোলাটাইল কথাটার মানে হচ্ছে যে কারেন্ট
বা ভোল্টেজ যতক্ষণ সাপ্লাই হবে ততক্ষণ তো ডেটা ধরে রাখতে পারবে। যেই ভোল্টেজ কাট অফ হয়ে যাবে বা সুইচ অফ করে ভোল্টেজ যখন থাকবে না তখন কিন্তু র্যামের মধ্যে সব ডেটা কিন্তু উড়ে যাবে। এই জন্য এটাকে ভোলাটাইল মেমোরি কিন্তু বলা হয়। তাদের মধ্যে ডিফারেন্স বলতে পারো বা কি তাদের অন্তরত্ব, যে যেটাকে বলা হয় স্ট্যাটিক এবং ডাইনামিক কি কি কনসেপ্ট, সেগুলো আমরা একের পর এক ডিসকাস করবো। ফার্স্ট আমরা ডিসকাস করবো কনস্ট্রাকশন। ফার্স্ট পয়েন্টে কি আসছে, কিভাবে কনস্ট্রাকশন করা হয়, মানে দুটো জিনিসকে কিভাবে তৈরি করা হয় তাদের মধ্যে একটা আইডিয়া নিয়ে নেবো। এখনকার দিনে হয়তো কনস্ট্রাকশনের রেসপেক্টে অত কোনো ইউনিভার্সিটি লেভেল কোশ্চেন করে না, বাট আইডিয়া সব কিছু থাকা দরকার যখন পড়ছো যে মানুষ জিনিসগুলো বানানো কিভাবে হয়েছে, যে একটা স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যাম বানানো কিভাবে হয় সেটাই আমরা দেখবো। বলছে স্ট্যাটিক র্যাম বা এটাকে এসআরএমও বলা হয়, ইজ বিল্ট ইউজিং ফ্লিপ ফ্লপ সার্কিট কম্পোজড অফ আ ট্রানজিস্টর। স্ট্যাটিক র্যাম কিন্তু ফ্লিপ ফ্লপ সার্কিট দিয়ে এবং ট্রানজিস্টর দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, ট্রানজিস্টর ফ্লিপ ফ্লপ দিয়ে কিন্তু আমাদের স্ট্যাটিক র্যাম তৈরি হয়েছে। ইচ memory cell typically consists of 6 registers forming a stable bistable latch circuit which can hold data as long as the power is supplied। মানে এখানে কনসেপ্টটা কি এখানে রাখলাম, সিম্পল কথা বলছে। এখানে মেইনলি যখন তৈরি করা হয়েছে এক একটা মেমোরি সেল, আমি তো বলেছিলাম যখন মেমোরি মানে লাস্ট লেকচারে বলেছিলাম এখানে তাকের কথা বলেছি, এরকম তাক যারা দেখে এসছো, এই এক একটা তাক কি দিয়ে তৈরি হয়েছে এটাকে বলে এক একটা মেমোরি সেল। এক একটা তাককে বলে এক একটা মেমোরি সেল। প্রত্যেকটি মেমোরি সেলকে তৈরি করার জন্য একটা 6খানা করে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার করে নাও, প্রত্যেকটি মেমোরি সেলকে তৈরি করার জন্য 6খানা ট্রানজিস্টর ইউজ হয়েছে এবং বাইস্টেবল ল্যাচ সার্কিট। এই সার্কিটের কনসেপ্টগুলোকে অত ডিটেলস আমার জানা দরকার নেই, সিম্পল জাস্ট আইডিয়া নিয়ে নাও। বাইস্টেবল ল্যাচ সার্কিট, ল্যাচ হচ্ছে ফ্লিপ ফ্লপের আগের ভার্সন। ফ্লিপ ফ্লপ আবিষ্কার করার আগে আমাদের কিন্তু ল্যাচের কনসেপ্ট, বাইস্টেবল দুদিক থেকে স্টেবিলিটি ওরা মেনটেন করেছে, যাতে কোনোভাবে যতক্ষণ তো পাওয়ার সাপ্লাই থাকে ততক্ষণ এটা কিন্তু হোল্ড করে রাখতে পারে। এটা হচ্ছে স্ট্যাটিক র্যামের বেসিক গল্প। এখান থেকে জাস্ট মনে রাখার মতন এটাই যে আমাদের ফ্লিপ ফ্লপ ব্যবহার হচ্ছে আর ট্রানজিস্টর ব্যবহার হয়েছে। এই দুটো জিনিসকে মাথায় রাখবে। ফ্লিপ ফ্লপ ট্রানজিস্টর দিয়ে কিন্তু আমাদের স্ট্যাটিক র্যাম তৈরি করা হয়েছে। ডাইনামিক র্যাম কি করে হয়েছে, ইউজ করেছে ক্যাপাসিটর টু স্টোর দ্য ডেটা। ডাইনামিক র্যামের মধ্যে কিন্তু কোনো ট্রানজিস্টরের গল্প ইনসাচেবল নেই, ক্যাপাসিটর দিয়ে কিন্তু যে কোনো জিনিসের একটা কথা মাথায় রাখবে, ট্রানজিস্টর ক্যাপাসিটার এইসব দিয়ে কিন্তু বেসিক, এগুলো কিন্তু সবই কিন্তু মডার্ন ফিজিক্সের কথা চলে আসছে, এগুলো দিয়ে কিন্তু গল্প মোটামুটি থাকবে। ট্রানজিস্টর না থাকলে কোনোভাবেই কোনো জিনিস হয় না। তো জাস্ট এখানে বলছি যে এখানে ডেটা কি করে স্টোর করছে, ডেটা কিন্তু স্টোর করছে অ্যাজ আ ক্যাপাসিটার হিসাবে। ক্যাপাসিটার মধ্যে যদি চার্জ থাকে তাহলে এটা ডেটা থাকবে, আর না থাকলে যদি চার্জ না থাকে তাহলে এটা কোনো এটা থাকবে না। এটাই কিন্তু এখানে গল্প বলেছে। ইচ মেমোরি সেল কনসিস্ট অফ আ ক্যাপাসিটার অ্যান্ড আ ট্রানজিস্টর। প্রত্যেকটি যেরকম সেম মেমোরি সেলের মধ্যে ক্যাপাসিটার এবং ট্রানজিস্টর দুটোই আছে, বাট ক্যাপাসিটার কিন্তু মেইনলি ডেটা হোল্ড করার জন্য ব্যবহার করে। এখানে যেখানে ওকে বলেছে দ্য ক্যাপাসিটার হোল্ড আ চার্জ টু রিপ্রেজেন্ট দ্য ডেটা অ্যান্ড দ্য ট্রানজিস্টর ইজ ইউজ টু অ্যাক্সেস দ্য ডেটা ডিউরিং রিড অ্যান্ড রাইট অপারেশন। তাহলে দুটোর কাজটা বুঝে গেলে। আমাদের এখানে ডাইনামিক র্যামের মধ্যে যদি বলে যায় আমরা ক্যাপাসিটর এবং ট্রানজিস্টর ব্যবহার করা হচ্ছে। এসআরএম এর মধ্যে কি ব্যবহার করা হচ্ছে, ফ্লিপ ফ্লপ এবং ট্রানজিস্টর। কিন্তু আমাদের মেজর ডাইনামিক র্যামের কাজটা কি, ক্যাপাসিটর কিন্তু মেন কাজ করছে ডেটাকে স্টোর করার জন্য, কিন্তু আমাদের ট্রানজিস্টরের কি কাজ, জাস্ট রিড রাইট অপারেশনের সময় ট্রানজিস্টরের মেন কাজ কিন্তু এখানে দেখা যায়। হাউএভার দ্য চার্জ স্টোর ইন দ্য ক্যাপাসিটর লিক ওভার টাইম। মানে ভোল্টেজ থাকাকালীনও ক্যাপাসিটরের চার্জ কিন্তু মাঝে মাঝে লিক হয়। আমরা অলরেডি জানি ক্যাপাসিটর চট করে ক্যাপাসিটর থাকলে কি হয়, গরম হয়ে যায়। আবার যে চার্জ থাকবে না বা আমাদের কোনো ভোল্টেজ সাপ্লাই থাকবে না, ক্যাপাসিটর ডিসচার্জও হয়ে যায়। তো ক্যাপাসিটরের একটা খুব বাজে টেন্ডেন্সি আছে ডিসচার্জ হয়ে যাওয়ার। এই জন্য ডিসচার্জ হয়ে যাওয়া মানে কি, ডেটা তাহলে লস হয়ে গেল। তাই জন্য একটা বলছে রিকোয়ারিং আ পিরিয়ডিক রিফ্রেশিং অফ দ্য ডেটা। মানে এর এগেনস্ট একটা গল্প এখানে খুব ইম্পর্টেন্ট কথা, জাস্ট আমি জাস্ট ইনফরমেশন বলে দিই। ডাইনামিক র্যামকে কিন্তু কন্টিনিউয়াসলি রিফ্রেশ করা হয় এই ডিসঅ্যাডভান্টেজটার জন্য। কেন কি, ক্যাপাসিটর গল্পটা কি হচ্ছে, ক্যাপাসিটরের চার্জ কিন্তু সময়ের সাথে সাথে ডিসচার্জ হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো সেটা ডিসচার্জ না হয় এই জন্য আমরা একটা পিরিয়ডিক একটা রিফ্রেশিং সার্কিট ইউজ করি, যাতে কিনা ওটা চার্জটাকে হোল্ড করে রাখতে পারে। তো এই পিরিয়ডিক রিফ্রেশিং সার্কিট আলাদা করে কিন্তু আমাদের ডির্যাম সেলের মধ্যে থাকে। ডির্যাম যখন তৈরি হয় তার মধ্যে কিন্তু এই সার্কিটটাও কিন্তু লাগানো থাকে। এই হচ্ছে সিম্পল ঘটনা, যাতে কিনা ক্যাপাসিটরের চার্জটা ধরে রাখতে পারে। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে অপারেশন, কাজ কি করে করে। SRAM কি বলছে, is a faster and more complex in design compared to DRAM. It does not need to be refreshed periodically to maintain data integrity and it allowed for faster access time. SRAM টা ফাস্টার কেন, দেখো SRAM এর মধ্যে কোনো রিফ্রেশিং সার্কিট নেই।
যে বারবার যে রিফ্রেশ করতে হবে চার্জ ধরে রাখার জন্য, এরকম কোনো গল্প নেই। আর এই যে ডিজাইনটা কিন্তু মোর কমপ্লেক্স, যদি সিম্পল কথা ভেবে দেখো, এখানে 6টা ট্রানজিস্টার ইউজ হচ্ছে, 22 লেভেল সার্কিট ইউজ হচ্ছে। তো সেই সূত্রে 6টা ট্রানজিস্টার 22 লেভেল সার্কিট করে কি হচ্ছে, এটা অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, এদের কিন্তু অ্যাক্সেস রেট অনেক ফাস্ট, মাথায় রাখবে। আর এবং ডেটা ইন্টিগ্রিটি কথাটা যে আসলো না, টু মেনটেন ডেটা ইন্টিগ্রিটি কথাটার মানে কি, যে এই যে ডেটা ধরে রাখার, এসরাম এর কিন্তু আলাদা করে কোনো টেকনিক নেই। এসরাম কে যেহেতু ট্রানজিস্টার দিয়ে ইউজ হচ্ছে, ট্রানজিস্টার যেহেতু হাই কস্টলি দেন ক্যাপাসিটার, সিম্পল বলতে পারো। তো এখান থেকে কস্টের কথা আমরা পরবর্তীকালে বলবো। তো এসরাম এর আমাদের যদি জানি যে আমাদের সার্কিটটা, যে ডিজাইন সার্কিটটা অনেক কমপ্লেক্স, তো সেই সূত্রটা অনেক ফাস্ট কেন, কেন কি এটার মধ্যে কোনো আলাদা করে কোনো রিফ্রেশিং সার্কিট নেই। আর এটা কিন্তু যখনই ভোল্টেজ যদি থাকে, আমাদের কিন্তু আলাদা করে ডিসচার্জ হওয়ার কোনো ব্যাপার নেই, ডেটা উড়ে যাওয়ার কোনো ভয় নেই। সেই সূত্রে আমাদের এসব দিকের কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের এসরাম এর দিকে, এসরাম কিন্তু অনেক ফাস্ট কাজ করছে। সেম যে ডিরাম এর কথা বলি, অপারেটস by periodically refreshing the charge stored in the capacitor to maintain the integrity of data। মানে ডেটাটাকে ধরে রাখার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি একটা এক্সটার্নাল সার্কিট আমাদের দিতে হয়, মানে এসরাম এর সাথেই আমাদের ডিরাম এর সাথেই থাকে, যে কিনা রিফ্রেশিং করছে, যাতে কিনা পিরিয়ডিক রিফ্রেশিং করলে কি হবে, ডেটাটাকে মেনটেন রেখে দেওয়া যায়, নাহলে কিন্তু ডিসচার্জ হয়ে যাবে ক্যাপাসিটার, যেটা এক্ষুনি বললাম। ক্যাপাসিটারের টেন্ডেন্সি থাকে ডিসচার্জ হয়ে যাওয়া, তো ডিসচার্জ না হয়, এই জন্য পিরিয়ডিক রিফ্রেশমেন্ট কিন্তু খুবই দরকার ডিরামে। তাই জন্য কি হয়, অনেকটা স্লো হয়ে যায়, যে রিফ্রেশিং প্রসেস অ্যাডস ওভারহেড অ্যান্ড মেক ডিরাম স্লোয়ার কম্পেয়ার টু এসরাম। এই যে রিফ্রেশিং সার্কিট কিন্তু আর কি হচ্ছে, এক্সটার্নাল ওভারহেড পড়ে যাচ্ছে, তার সাথে কি হচ্ছে, এই জন্য আমাদের ডিরাম কিন্তু অনেকটা স্লো কাজ করে এসরাম এর থেকে। এসরাম কিন্তু অনেক হাই কাজ করে, কিন্তু অবভিয়াসলি এটা অনেক কস্টলি কনসেপ্ট হয়ে যায়, কারণ কি এর যে সার্কিটটা অনেক কমপ্লেক্সলি ডিজাইন করা আছে, তৈরি করার যে কস্টটা অনেকটাই বেশি হয়ে যায়। কিন্তু কস্টের সাথে প্রত্যেকটা আমাদের অ্যাপ্লিকেশন অনেক এমন এমন জায়গায় রয়েছে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আছে। এসরাম আমরা এমন জায়গায় ব্যবহার করবো, এবং আমরা ডিরামও এমন জায়গায় ব্যবহার করবো, দুটো অ্যাপ্লিকেশন কিন্তু আলাদা আলাদা ফিল্ডে রয়েছে, আমরা অবভিয়াসলি ডিসকাস করবো। এখান থেকে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে এসরাম এর কনসেপ্ট আর ডিরাম এর যে আমাদের যে ডিজাইন কমপ্লেক্সটা বা অপারেশনাল কমপ্লেক্সিটি আমরা বুঝে গেলাম, যে কতটা কমপ্লেক্স এসরাম আর কতটা সিম্পল হচ্ছে আমাদের ডিরাম। কিন্তু এই সার্কিটটা এক্সট্রা তো রাখতে হচ্ছে, রিফ্রেশিং সার্কিট বলতেই পারো। নেক্সট হচ্ছে স্পিড এন্ড অ্যাক্সেস, যেটা অলরেডি উপরেও দেখলাম যে এসরাম অফার ফাস্টার অ্যাক্সেস টাইম বিকজ ইট ডাজ নট হ্যাভ এনি রিফ্রেশিং অ্যান্ড দ্য মেমোরি সেল রিটেন ডেটা অ্যাজ লং দ্য পাওয়ার ইজ সাপ্লাই। সিম্পল কোনো রিফ্রেশিং সার্কিট নেই, এই জন্য এর কিন্তু অ্যাক্সেস টাইম অনেকটা ফাস্টার। অটোমেটিক কোনো রিফ্রেশিং এর ব্যাপার নেই, অটোমেটিক যে মেমোরি সেলস গুলো আছে যত পর্যন্ত আমাদের পাওয়ার সাপ্লাই থাকবে, আমাদের এটা কিন্তু ইন্টিগ্রেট কিন্তু থেকেই যাবে এর মধ্যে। ডিরাম কি বলছে, টিপিক্যালি হ্যাজ স্লোয়ার অ্যাক্সেস টাইম কম্পেয়ার টু এসরাম ডিউ টু নিড ফর পিরিয়ডিক রিফ্রেশিং and the nature of it construction। সিম্পল কথা, যে বারবার যদি রিফ্রেশ করতে হয়, তাহলে এখানে অ্যাক্সেস টাইম তো অবভিয়াসলি একটু হলেও আমাদের কম থাকবে, মানে স্লো হয়ে যাবে অ্যাক্সেস টাইম রাদার দেন দ্য এসরাম, যেখানে কিন্তু এরকম কোনো পিরিয়ডিক রিফ্রেশমেন্টের কোনো গল্পই নেই। এবার ডেন্সিটি এবং কস্টের কথা যদি বলি, যেটা লাস্ট পয়েন্টের বলতে পারো, যেখানে অ্যাক্সেস টাইম তো দেখে নিলাম আমরা। এবার এসরাম এর tendency to have low density and higher cost per bit compared to the DRAM due to more complex construction। সিম্পল কথা আমি আগেও বলেছি যে এসরাম এ কিন্তু যেহেতু আমাদের কস্ট অনেকটা বেশি, এটা ডেন্সিটি কিন্তু অনেকটা কম। ডেন্সিটি কথাটার মানে হচ্ছে যে আমাদের যে এরিয়া ওয়াইজ কতগুলো বিট আমি স্টোর করছি, মানে কতটা বড় কতটা বিট এট আ টাইম একটা এরিয়াতে স্টোর করতে পারি, সে ডেন্সিটি অনেকটা কম, মানে ঘনত্ব যাকে বলা হয়, এবং কস্ট পার বিট কিন্তু অনেক বেশি। কিন্তু কেন বেশি, কেন কি এই যে কনস্ট্রাকশনটা অনেকটা কমপ্লেক্স, এই জন্য। আর এটা যে ধরে রাখছে ডেটাগুলো, কোনো পিরিয়ডিক রিফ্রেশমেন্ট নেই, এই জন্য কিন্তু এটা কিন্তু অনেকটা বেশি, এবং ডেন্সিটি কম, মানে একটা ছোট ইন সাইজ, স্মলার ইন সাইজ, মানে অনেক ছোট, অনেক মাইনিউট হতে পারে, ঠিক আছে, ডেন্সিটি যেহেতু অনেকটা কম। আর ডিরাম কি বলছে, অফার হায়ার ডেন্সিটি অ্যান্ড লো কস্ট পার বিট কম্পেয়ার টু এসরাম। অবভিয়াসলি যেহেতু এর অ্যাক্সেস টাইম স্লো হবে, এর সিম্পল কনস্ট্রাকশন, এই সূত্রে এর কি ডেন্সিটি অনেকটা বড়, এই সূত্রে আমাদের কস্ট পার বিট কিন্তু অনেকটা কমে যায়, মেকিং ইট মোর সুইটেবল ফর অ্যাপ্লিকেশন রিকোয়ারিং লার্জ অ্যামাউন্ট অফ মেমোরি। তাহলে এসরাম কিন্তু তাহলে বুঝতে পারছো যে মেমোরিগুলো যেটা সাইজ কিন্তু অনেক স্মলে হয়, সিম্পল এটাকে অনেক স্মলার সাইজ মেমোরি হয়, এখান থেকে এটা ক্লিয়ার হলো। এটা কিন্তু অনেক লার্জার সাইজ, কেন কি যেহেতু আমাদের ডেন্সিটি এর কিন্তু অনেক লো, দেখতে পাচ্ছ, আর ডেন্সিটি কিন্তু অনেক হাই। ডেন্সিটি যত কমবে সাইজও ছোট হয়ে যাবে, ঘনত্ব কমে যাবে, ঠিক আছে। ঘনত্ব কম তাহলে সাইজ ছোট হয়ে গেল, ঘনত্ব বেশি হলে কিন্তু আমাদের সাইজে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। সিম্পল কথা যদি আমি বলি, ডেন্সিটি যদি বাড়লেই আমাদের সাইজ কিন্তু আস্তে আস্তে বাড়তে দিকে চলে যাবে। এই হচ্ছে বেসিক এক্সাম্পলে যদি দেখি, তাহলে বুঝতে পারবো এসরাম আর ডিরাম এর এক্সাম্পল দেখতে পাচ্ছ। দুটো যদি এক্সাম্পল ধরে নিই, এটা কম্পিউটার সিস্টেমের মধ্যে এসরামও আছে আর ডিরামও আছে। তাহলে যে সিপিইউ ক্যাচ is often implemented using SRAM, মানে আমাদের যে ক্যাশ মেমোরিটা মাথায় রাখবে, SRAM দিয়ে কি তৈরি হয়, ক্যাশ মেমোরি কিন্তু তৈরি হয়,
ডিউ টু ফাস্টার অ্যাক্সেস টাইম অ্যান্ড লো ল্যাটেন্সি রিকোয়ারমেন্ট, তাই জন্য আমরা ক্যাশ মেমোরি কিন্তু আমাদের, যেহেতু এটা অবভিয়াসলি আমরা বুঝলাম SRAM অনেক ফাস্টার দেন DRAM, তাই সত্যি আমরা SRAM দিয়ে কি তৈরি করি, ক্যাশ মেমোরি তৈরি করি। এবং দেখো ক্যাশ মেমোরি কিন্তু অনেক ছোট হয়, 4 MB 10 MB 6 MB এরকম কিন্তু আমাদের যে সিস্টেমে এরকম কিন্তু ক্যাশ মেমোরি থাকে, এর থেকে বেশি খুব একটা থাকে না এখনকার দিনেও, খুব বেশি 16 MB ক্যাশ মেমোরি কিন্তু থাকে, ঠিক আছে। ফর এক্সাম্পল L1 ক্যাশ, L2 ক্যাশ, মডার্ন সিপিইউতে কিন্তু আমরা এই ধরনের SRAM কিন্তু ইউজ করি। L1 ক্যাশ নাম ক্যাটাগরি অফ ক্যাশ আছে, ক্যাশ যখন দেখবো আমরা নিশ্চয়ই এগুলো নিয়ে একবার না একবার হলো ডিটেলসে যাবো, L1 ক্যাশ কি জিনিস, L2 ক্যাশ কি জিনিস, এখন আমরা জাস্ট আইডিয়া নিয়ে নিলাম। এবং ধরনের ক্যাশ মেমোরি কিন্তু মার্কেটে আছে। আর তাহলে বুঝতে পারছো যে তাহলে DRAM কোথায় ব্যবহার হচ্ছে, দ্য মেন মেমোরি সিস্টেম সাচ এস RAM modules used for system memory is usually implemented by using DRAM। মানে DRAM দিয়ে কি তৈরি হচ্ছে মাথায় রাখবে, DRAM দিয়ে কিন্তু আমাদের তৈরি হচ্ছে আমাদের RAM, যেটা আমরা ল্যাপটপ বা ডেস্কটপে আমরা লাগাই, ঠিক আছে। যেটা এক্সাম্পলে বলবো DDR4, DDR5, DDR3 আগেকার দিনে ছিল, তাহলে বুঝতে পারছো তাহলে আমাদের DRAM দিয়ে আমাদের অ্যাকচুয়ালি ল্যাপটপ ডেস্কটপ RAM দিয়ে তৈরি হচ্ছে। এর মধ্যে পিরিয়ডিক রিফ্রেশিং সার্কিটও আছে, আমাদের কিন্তু কস্ট কম, স্বাভাবিক, এটা ক্যাশ মেমোরির দাম অনেক বেশি হয় ভাবার বাইরে, সিম্পল কথা, ঠিক আছে। কিন্তু আমাদের যে নর্মাল যে র্যাম গুলো হয়, যেটা হচ্ছে 1200 1300 1500 মধ্যে মোটামুটি একটা 8GB র্যাম পাওয়া যায় ফর ডেস্কটপ, আর ল্যাপটপে যেটা 19-20 হবে হয়তো, কিন্তু মোটামুটি একটা আইডিয়াতে কিন্তু আমরা পেতে পারি। তাহলে এখন বুঝে গেল এখান থেকে SRAM কিন্তু দিয়ে আমাদের কেন দামটা বেশি, কেন ওটা ছোট হয়, ডেন্সিটি কম বলে, কমপ্লেক্স সার্কিট গুলোর দাম অনেক বেশি হয়, এবং ওটার অ্যাক্সেস টাইম অনেক ভালো, এটা আমরা ক্যাশে মেনলি ইউজ করি, আর DRAM কিন্তু আমরা র্যামে ইউজ করি। এই ছিল বেসিক আইডিয়াটা, এইটুকু মোর দ্যান এনাফ টু রাইট এনিথিং ইন ইউনিভার্সিটি লেভেল এক্সামিনেশন। তুমি তোমার যদি মনে হয় যে ইউনিভার্সিটি লেখার জন্য এটা কিন্তু সাফিসিয়েন্ট ইনফরমেশন আমি এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।